সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। নয়াদিল্লি থেকে কানাডা পাড়ি জমানো তৌফিক আহমেদের গল্প একক কোনো অভিবাসনের কাহিনী নয়, বরং তা একটি নীরব কিন্তু গভীর সংকটের প্রতিচ্ছবি, যেখানে হাজার হাজার ভারতীয় মুসলিম এক অসহনীয় বাস্তবতা থেকে পালাতে বাধ্য হচ্ছে। উন্নত ভবিষ্যৎ নয়, বরং বেঁচে থাকার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছে তারা। কারণ ভারতে এখন মুসলিমদের অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ। 1900 সালে বিজেপি সরকার পাশ করেছিল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন CAA, যা প্রতিবেশী দেশগুলোর অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়। আর এই আইনই হয়ে ওঠে ভারত জুড়ে মুসলিম বিদ্বেষের একটি সাংবিধানিক স্বীকৃতি। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রদের ওপর পুলিশের নির্মম হামলা, লাইব্রেরিতে টিয়ার গ্যাস ছোড়া, ছাত্রদের চুল ধরে টেনে হিঁচড়ে বের করা, এসব ঘটনা কেবল ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ নয়, বরং তরুণ মুসলিমদের মনে গভীর ভয় আর ক্ষোভ জন্ম দিয়েছে। তৌফিক আহমেদ বলেন, সেই রাতটা তার জীবনে স্থায়ী পরিবর্তন এনেছে, কারণ সেটি ছিল আরেকটি নীতিগত বিতর্ক নয়, বরং একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা, যা তাকে দেশ ছাড়তে বাধ্য করে। তিনি বুঝে গিয়েছিলেন এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্র সমর্থিত বৈষম্য, যেখানে গণপিটুনি, লাভ জিহাদের নামে মুসলিম তরুণদের টার্গেট করা, কাজ ও বাসস্থানের ক্ষেত্রে বৈষম্য, এমনকি মুসলিম পরিচয়ে প্রকাশ্যে নামাজ পড়াও হয়ে উঠেছে বিপজ্জনক। ভারতে মুসলিমদের জন্য রাষ্ট্রপ্রণীত আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন সবই যেন নিঃশব্দে প্রত্যাখ্যান করেছে সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শকে। তাই তৌফিক আজ টরন্টোতে বসে বলছেন, এখানে রোজার সময় পরীক্ষায় ছাড় দেওয়া হয়, সরকারি বিল্ডিংয়ে নামাজের জায়গা থাকে, আর ভারতে এসব কল্পনাতীত। এই সব ছোট ছোট সুবিধাই তার চোখে বড় হয়ে উঠেছে। কারণ ভারতের মুসলিম সমাজে এসব পাওয়া তো দূরের কথা, বরং তারা আজ নিজেদের ধর্মীয় পরিচয় প্রকাশ করতেই ভয় পায়। মুসলিম অভিবাসনের এই ধারা ভারতের মূল ধারার মিডিয়াতে তেমন আলোচিত না হলেও পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ বলছে, ভারত বর্তমানে সিরিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম অভিবাসী প্রেরণকারী দেশ। ভারতে মুসলমানেরা মোট জনসংখ্যার মাত্র 15% হলেও অভিবাসীদের 1/3 মুসলিম, অর্থাৎ অনুপাতগতভাবে অনেক বেশি মুসলিম দেশ ছাড়ছে। এর পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নির্যাতন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লখনৌয়ের ব্যবসায়ী করিম সাদিক বলছেন, আমি শান্তি চাই, তাই দুবাই চলে যাচ্ছি। কারণ আন্দোলনে অংশ নেওয়ার পর থেকেই পুলিশ তার পেছনে লেগে আছে। এমনকি তিনি বিস্তারিত তথ্য দিতে রাজিও নন, কারণ তিনি জানেন যে কোনো মুহূর্তে তাকে ফাঁসানো হতে পারে। এসব ঘটনা এখন ব্যক্তিগত নয়, বরং ব্যাপক সামাজিক বাস্তবতা। দিল্লির গবেষক কামরান আহমেদ তার ও তার বাবা মার সঞ্চয় খরচ করে দেশ ছাড়তে চাচ্ছেন, কারণ তিনি জানেন এখানে থেকে তার জন্য কোনো পেশাগত ভবিষ্যৎ নেই, বরং আছে নজরদারি, সামাজিক বর্জন ও নিঃশব্দ হুমকি। মুসলিম তরুণদের এক জরিপে দেখা যাচ্ছে 54% ধর্মের কারণে বৈষম্যের শিকার হন, 47% ভয় পান যে তাদের ত্রাসবাদে ফাঁসানো হতে পারে। এই ভয়, হেনস্থা ও অপমানের মধ্যে দিয়ে প্রতিদিন বেঁচে থাকা এক মানসিক নির্যাতনে পরিণত হয়েছে। অতীতের মতো অস্থায়ী উপার্জনের জন্য উপসাগরীয় দেশে যাত্রা নয়, বরং এবার স্থায়ী প্রস্থান। কারণ তারা চান তাদের সন্তানরা বড় হোক এমন সমাজে যেখানে নিরাপত্তা, সম্মান ও সমানাধিকার থাকবে। মুসলিমদের ওয়াকফ সম্পত্তির ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ, ইউনিফর্ম সিভিল কোডের মতো আইন প্রস্তাবনা, ইতিহাস বিকৃতির রাজনীতি, বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি, জ্ঞানভাপী ও শাহী ঈদগাহর মতো বিতর্ক, এসব কেবল মুসলিমদের ধর্মীয় অধিকার নয়, বরং তাদের অস্তিত্বকেই বারবার প্রশ্নবিদ্ধ করেছে। এই বৈরিতা আরও প্রকট হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো রাজ্যে, যেখানে মুসলমানদের জনজীবনে অবমাননা, নিপীড়ন, সামাজিক বয়কট এক স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। এসব পরিস্থিতিতে ভারত ছাড়ার সিদ্ধান্ত যারা নিচ্ছেন তারা কেবল ভীত নন, তারা সম্পূর্ণভাবে হতাশ। ভারতীয় সংবিধানের প্রতিটি আশ্বাসকে তারা মৃতপ্রায় মনে করছেন। 2022 সালে 2,25,000 ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, যার মধ্যে অনেকেই মুসলিম। যদিও সরকার ধর্মভিত্তিক পরিসংখ্যান দেয় না, তবুও ট্র্যাভেল এজেন্সি মালিক খাজা মোহাম্মদ বলেন, তার ক্লায়েন্টদের 30% মুসলিম এবং তারা এখন মধ্যপ্রাচ্য ও তুরস্কে বিনিয়োগ করছে, মানে তারা স্থায়ীভাবে থিতু হতেই দেশ ছাড়ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ যদিও বলেন এটা পুরোপুরি ধর্মীয় ঘটনা নয়, বরং যাদের আর্থিক সামর্থ্য আছে তারাই যাচ্ছে, কিন্তু তিনি স্বীকার করেন এই প্রথম ভারতের তরুণরা এমনভাবে নিঃসঙ্গ, বেকারত্ব, বিভাজন ও ঘৃণার বাতাসে তারা দিশেহারা।
তবুও অনেকেই মনে করেন যদি পরিস্থিতি পাল্টায় তাহলে তারা ফিরতে চান। যেমন তৌফিক বলেন, তার মা বাবা ভারতে, তিনি চান তাদের সেবা করতে, তাদের পাশে থাকতে, কিন্তু ফিরলেও এমন রাজ্যে যাবেন না যেখানে বিজেপি শাসনে মুসলমানদের জীবন দুর্বিষহ, বরং নিরাপদ শহর খুঁজবেন। কারণ নিজের রাজ্যে থাকা মানে দৈনিক অবমাননা সহ্য করে বেঁচে থাকা, নীরবে নিগৃহীত হওয়া। মুসলমানরা মনে করছেন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সমাজ তাদের একঘরে করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন বাস্তব বিবেক জাগানিয়া কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা কণ্ঠ দিচ্ছি সেই সব গল্পে যেগুলো অনেকে শুনতে চায় না। আপনার সাপোর্টই আমাদের প্রেরণা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সত্যের পাশে থাকুন।